এই পর্বে আমরা অনুশীলনীর নবম অধ্যায়ের অনুশীলনীর যে গাণিতিক সমস্যাগুলো আছে বা ম্যাথমেটিক্স টাইপসের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। এগুলো আমরা আলোচনা করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। দেখো, প্রথম সমস্যাটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি। প্রথম সমস্যার ক্ষেত্রে বলা হলো, চিত্রে দেখানো আকারের একটি কাঁচের মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্রান্তিকোণ পাওয়া গেছে 65 ডিগ্রি। ঠিক যে বিন্দুতে আলোকরশ্মিটি আপতিত হয়েছে সেখানে এক বিন্দু তরল রাখার কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে 75 ডিগ্রিতে। তরলের প্রতিসরণাঙ্ক কত হবে? মানে এইখানটাতে বলা হলো যে একটি কাঁচের মাধ্যমে, যেখানে একটা কাঁচের মাধ্যমে আলোকরশ্মি প্রবেশ করিয়ে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্রান্তিকোণ পাওয়া গেছে 65 ডিগ্রি। যেখানে দেখো তোমার হচ্ছে যখন হচ্ছে 65 ডিগ্রি হয়েছে তখন হচ্ছে ক্রান্তিকোণ সৃষ্টি হয়েছে। কিন্তু আমি যখন হচ্ছে যেখান থেকে প্রতিফলনটা ঘটছে সেখানে যদি আমি এক ফোঁটা পানি দিয়ে দিই তখন ক্রান্তিকোণটা সৃষ্টি হচ্ছে 75 ডিগ্রিতে। এখন আমাকে জিজ্ঞেস করলো তরলের প্রতিসরণাঙ্ক কত। এখন আমরা জানি ক্রান্তিকোণ বা হচ্ছে থেটা সি মানে হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলি আর কি আমরা, এই জন্য হচ্ছে থেটা সি সমান হচ্ছে কি হালকা মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড হচ্ছে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এখন সাইন থেটা সি ওয়ান সমান হচ্ছে এন ওয়ান বাই এন টু বা এন টু সমান হচ্ছে এন ওয়ান বাই সাইন থেটা সি ওয়ান। এখন এখানে হচ্ছে 65 ডিগ্রি, মানে প্রথম ক্ষেত্রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের মান 65 ডিগ্রি বসিয়ে দিলে আমরা এন টু এর মান পাচ্ছি 1.1। অতএব কাঁচের প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.1। আবার সেম প্রসিডিউরে আমরা যদি সাইন থেটা সি টু সমান হচ্ছে এন থ্রি বাই এন টু লিখি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সাইন থেটা সি টু ইন্টু এন টু সমান হচ্ছে এন থ্রি। সেখান থেকে হচ্ছে যে থেটা সি টু এর মান আমরা জানি, এন টু এর মান আমরা জানি, বসিয়ে দিলে হচ্ছে আমরা এন থ্রি বা হচ্ছে পানির যে প্রতিসরণাঙ্ক সেটা আমরা পেয়ে যাচ্ছি। এখানে একটু জিনিস হচ্ছে যে করে নিবা, সেটা হচ্ছে যে সাইন থেটা সি ওয়ান সমান হচ্ছে এন ওয়ান বাই এন টু, মানে হচ্ছে এখানে থেটা সি না, এখানে হচ্ছে সাইন থেটা সি ওয়ান হবে। ঠিক আছে, তাও বাকিটুকু হচ্ছে তোমাদের যে নর্মাল ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনে করে আসবো। এখন এই সূত্রটা কোত্থেকে আসছে সেটা নিয়ে আমরা একটু ছোট্ট আলোচনা করতে পারি। আচ্ছা, আমরা এই সূত্রটা নিশ্চয়ই পরিচিত আছি। এন ওয়ান সাইন থেটা ওয়ান সমান হচ্ছে এন টু সাইন থেটা টু। এটা হচ্ছে কোনো একটা মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক ইন্টু ওই মাধ্যমে যে কোণ তৈরি হয় তার সাইন অনুপাতের সমান হবে অপর মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক ও অপর মাধ্যমে যেই কোণ তৈরি হয় তার সাইন অনুপাতের গুণফল। তো এখন এখান থেকে আমরা লিখতে পারি এন ওয়ান বাই এন টু সমান হচ্ছে সাইন থেটা ওয়ান বাই সাইন থেটা টু। এখন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে কি হয়, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে। আমাদের প্রশ্নটাতে দেখো আমরা এন ওয়ানকে ধরেছি হচ্ছে হালকা মাধ্যম, এন ওয়ানকে ধরেছি হচ্ছে হালকা মাধ্যম। তাহলে এন ওয়ানকে যদি আমরা হালকা মাধ্যম ধরি তাহলে এটা এই যে এন ওয়ান সাইন থেটা ওয়ান হচ্ছে হালকা মাধ্যম, তার মানে এইটা হচ্ছে হালকা মাধ্যম আর এইটা হচ্ছে এন ওয়ানটা হচ্ছে হালকা মাধ্যম। এখন হালকা মাধ্যমেই মূলত হচ্ছে যে তোমার প্রতিসরণ কোণটা সৃষ্টি হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে, কারণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করলে। তাহলে যে 90 ডিগ্রি যে কোণটা সৃষ্টি হয় সেটা আসলে মূলত কোথায় সৃষ্টি হয়, সেটা মূলত সৃষ্টি হয় হালকা মাধ্যমে। তাহলে হালকা মাধ্যমে থেটার মান হচ্ছে 90 ডিগ্রি। আমরা যদি এখানে 90 ডিগ্রি বসিয়ে দিই, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন থেটা টু সমান হচ্ছে এন ওয়ান বাই এন টু। এটাই মূলত হচ্ছে আমাদের সূত্র। এই যে এখানে দেখো সাইন থেটা সি সমান হচ্ছে এন ওয়ান বাই এন টু। এখান থেকে বাকিটুকু তো তোমরা ক্যালকুলেশন থেকেই দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে আমরা প্রশ্নে কি বললো, কাঁচের তৈরি একটি উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য দেয়া আছে 10 সেন্টিমিটার। ঠিক একই আকৃতির একটি লেন্স হীরা দিয়ে তৈরি করলে তার ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে কিনা। এখন হীরার লেন্সের ফোকাস দূরত্ব এফটি হলে আমরা জানি হচ্ছে এফটি বাই এফজি সমান হচ্ছে এনজি মাইনাস ওয়ান ডিভাইডেড এনডি মাইনাস ওয়ান। এখানে জি বলতে হচ্ছে এন বলতে প্রতিসরণাঙ্ককে বোঝানো হয়ে থাকে, আর জি মানে হচ্ছে গ্লাস, ডি মানে হচ্ছে ডায়মন্ড। তাহলে এফটিটা হচ্ছে ডায়মন্ডের ফোকাস দূরত্ব ইকুয়াল টু হচ্ছে যেই পাশে নিচে হচ্ছে এনডি মাইনাস ওয়ান। এনডি মানে হচ্ছে ডায়মন্ডের পরম প্রতিসরণাঙ্ক, আর এফজি হচ্ছে গ্লাসের ফোকাস দূরত্ব, এনজি মানে হচ্ছে গ্লাসের পরম প্রতিসরণাঙ্ক। তারপর এখান থেকে হচ্ছে যে আমরা এফডি সমান হচ্ছে যে জাস্ট এফজিটাকে ওই পাশে গুণ করে দিলাম। এখন এদের মানগুলো বসিয়ে দিলাম, এনজি আর এনডি এর মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এফডি এর মান পাচ্ছি কত, 3.66 সেন্টিমিটার। তাহলে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তনটা কত হচ্ছে, ফোকাস দৈর্ঘ্য ছিল 10 সেন্টিমিটার, এখন হচ্ছে 3.66, তাহলে পরিবর্তনটা হচ্ছে 6.34 সেন্টিমিটার। 3 নম্বর সমস্যার ক্ষেত্রে বললে এক্স ওয়াই বস্তুটির জন্য রশ্মিগুলো যতটুকু সম্ভব সঠিকভাবে এঁকে প্রতিবিম্বটি কোথায় হবে দেখাও। খেয়াল করো, ফোকাস দূরত্বের বাহিরে আছে,
ফোকাস দূরত্বের বাহিরে একটা লক্ষ্যবস্তু আছে, তাহলে আমাকে অবতল লেন্সের ক্ষেত্রে এই ক্ষেত্রে প্রতিবিম্ব আঁকতে বলা হয়েছে। তো প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি যাবে, সেটা এমনভাবে প্রতিসরিত হবে যেন প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। তো এই যে এইভাবে চলে গেছে যেন প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। আরেকটা আলোক কেন্দ্র বরাবর যাবে, সেটা সেই পথেই চলে যাবে সোজা। তাহলে এরা ছেদ করছে কোথায়? ছেদ করছে এইখানে। তাহলে এই যে এক্স প্রাইম আর ওয়াই প্রাইমটাই হচ্ছে আমার অঙ্কিত প্রতিবিম্ব। তারপর দেখো এক্স ওয়াই বস্তুটির জন্য রশ্মিগুলো যতটুকু সম্ভব সঠিকভাবে এঁকে প্রতিবিম্বটি কোথায় হবে দেখাও। এই যে এক্স ওয়াই যে লক্ষ্যবস্তুটা আছে, এইটা কোথায় আছে? এটা হচ্ছে প্রধান ফোকাসের ভেতরে অবস্থিত। এটা কোথায় আছে? প্রধান ফোকাসের ভেতরে অবস্থিত। এখন দেখো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, আলোক কেন্দ্র বরাবর আপতিত রশ্মি সেই পথেই ফিরে চলে যাবে। এদেরকে পেছন দিকে বর্ধিত করলে এখান থেকে আসছে বলে মনে হবে। তাহলে এই যে এক্স প্রাইম ওয়াই প্রাইমই হচ্ছে এক্স ওয়াই এর অবাস্তব প্রতিবিম্ব। আচ্ছা, এক্স ওয়াই বস্তুটির জন্য রশ্মিচিত্র রশ্মিগুলো যতটুকু সম্ভব সঠিকভাবে একে প্রতিবিম্ব কোথায় হবে দেখাও। এই যে এখানে ক্ষেত্রে খেয়াল করো, ফোকাস দূরত্ব এতটুকু দূরে, মানে হচ্ছে এই যে লক্ষ্যবস্তুটা আছে এটা ফোকাস দূরত্বের বাহিরে অবস্থিত, কিন্তু ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের ভেতরে অবস্থিত। তাহলে এখন দেখো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে, আর আলোক কেন্দ্র বরাবর আপতিত রশ্মি সেই পথে ফিরে চলে যাবে। তাহলে এই যে এক্স প্রাইম ওয়াই প্রাইমটাই হচ্ছে মূলত এক্স ওয়াই এর প্রতিবিম্ব, যেটা হচ্ছে বাস্তব, উল্টো এবং এটা থেকে বড়, মানে বিবর্ধিত। তো এটাই ছিল নবম অধ্যায়ের যে বইয়ের মধ্যে সমস্যাগুলো ছিল বা গাণিতিক সমস্যাগুলো ছিল সেগুলোর ব্যাখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর প্রশ্নগুলো আমরা সমাধান বা ব্যাখ্যা করছি ইজি ফিজিক্স বই থেকে। তোমরা যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে।